কেমন আছেন সবাই? আমরা যারা ফরেক্সে ট্রেড করি, বিশেষ করে যারা বিগিনার ফার্স্ট টাইম ট্রেড করতেছে বা নতুন নতুন অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করেছেন, সবাই হয়তো একটা কমন সমস্যা দেখতে পারেন যে আমরা যখনই কোনো এক সাইডে ট্রেড নেই, আমাদের ট্রেড নেওয়ার পর মার্কেট কিছুটা প্রফিট দেখায়, তারপর আমাদের এসএলটা হান্টিং হয়ে যায়, মানে আমাদের বিপরীতে মার্কেট চলে যায়। কিন্তু আমাদের এসএল নিয়ে নেওয়ার পরে আমরা যে দিকে ট্রেড করি মার্কেট সেই দিকে অনেক স্মুথ একটা মুভ দেয়। আসলে কেন হয়? আমরা কি মানে ভুল ডাইরেকশনে ট্রেড নিয়েছিলাম? না, আমরা যে ডাইরেকশনে ট্রেড নিই সেই ডাইরেকশনে মার্কেট যায়, কিন্তু আমাদের এসএল নিয়ে বারবার যায়। এটা মূলত হওয়ার কারণ হচ্ছে মার্কেটে যারা বিগ অপারেটর, এই যে এই ক্যান্ডেলগুলো দেখতেছেন, এটা হচ্ছে বিগ অপারেটর। তারা যে জায়গা থেকে এন্ট্রি নেয়, তো সেখান থেকে মার্কেটটা বড় মুভ দেয়। কিন্তু তারা যখন এন্ট্রিগুলো নেয় না, তাদের প্রচুর পরিমাণে লিকুইডিটি দরকার, মানে এসএল দরকার। তো ম্যাক্সিমাম সময় তাদের যে মানে রাস্তা, মানে তাদের যে অর্ডারগুলো রান করে, এই রানের বিপরীতে কিছু মানে এসএল হান্টিং করা লাগে, যেগুলো রিটেলাররা তাদের যে মানে ট্রেডের রাস্তার মধ্যে পড়ে যায়, মানে তাদের পথে আমাদের এসএলগুলো পড়ে, সেজন্য আমাদের এসএলগুলো চলে যায়। আসলে যে তারা ইচ্ছা করে আমাদের এসএল নিয়ে নিচ্ছে, বিষয়টা কিন্তু তা না। তাদের অর্ডার রান করানোর জন্য তাদের একটা প্রসেস আছে, সেই প্রসেস মোতাবেকই তাদের রান করাতে হয়। আমরা বেশিরভাগ সময় মানে ভুল টাইমে এন্ট্রি নেই, সমস্যা হচ্ছে সেটা। ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু রাইট ডাইরেকশনে ট্রেড নেই, মানে বটম থেকে বাই করে এবং রেজিস্ট্যান্স থেকে সেল করে, এবং এটাই কিন্তু নিয়ম, এবং এটাই মার্কেটে সবসময় হয়ে থাকে। তারপরও আমাদের কেন মানে লস হয়? কারণ আমরা ভুল সময় এন্ট্রি নেই, মানে সঠিক সময় আমরা এন্ট্রি নিতে পারি না। আমরা হয়তো একটু আর্লি এন্ট্রি নিয়ে নেই, বা অনেক সময় ট্রেড আমাদের থেকে ছুঁইটা জায়গায় আমরা ট্রেড নিতে পারি না। অনেকেরই কিন্তু একটা মানে মনে ভয় থাকে যে আমি এখন এই যে এখানে সাপোর্ট আসছে, আমি ট্রেড নিয়ে নিই। এই জায়গাটা খেয়াল করেন, মার্কেট এখান থেকে রিজেকশন দেখেছে, যখন মার্কেট এখানে আসছে অনেকে চিন্তা করবো হয়তো একটা বড় মুভ চলে যেতে পারে, যত জলদি পারি ট্রেড নিয়ে নিই। তো হয়তো এই ক্যান্ডেলে তারা ট্রেড নিয়েছে এবং দুইটি ক্যান্ডেল তাদেরকে প্রফিট দেখাইছে। তারপরে কী করছে, নেক্সট দুইটি ক্যান্ডেল বড় ক্যান্ডেল হয়ে তাদের এসএলগুলো নিয়ে নিয়েছে, নিয়ে কিন্তু সেম ডিরেকশনে মার্কেট কত সুন্দরভাবে মুভ দিয়েছে। তো এখান থেকে হচ্ছে রিয়েল বাই মানে সেলিংটা আসছে, তো এটা বুঝতে হবে। তো এই দুই জায়গায় যারা সেল করেছিল তারা কিন্তু তাদের এসএলগুলো নিয়ে নিছে, এবং তাদের এসএলগুলো নেওয়ার পরে কিন্তু এখান থেকে মার্কেটটা নিচে চলে আসছে। আবার দেখেন, সেম এখানে আসার পরে আরেকটা রিজেকশন দিছে, এই যে সেলারগুলো এন্ট্রি নিয়েছে তাদের এসএলগুলো এই জায়গা থেকে নিয়ে নিয়েছে। তো এই যে সিচুয়েশনটা দেখার পর অনেকে চিন্তা করবে যে তাদের এসএলগুলো তো নেওয়া হয়ে গেছে, এখন মার্কেট ভিতরে আসছে, আমরা একটা সেল এন্ট্রি নিয়ে নিই, কারণ এখন আমাদের প্রফিট হবে। কিন্তু দেখেন, যখনই ট্রেড নিবে হয়তো বা দুইটা ক্যান্ডেল তাদেরকে প্রফিট দেখাইছে, যখন যারা এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছে, যেহেতু এটা প্রিভিয়াস বাইং ক্যান্ডেলের আপনার বডি মানে কভার করছে, দুইটা ক্যান্ডেলে প্রফিট দেখেছে, তারপর তিনটা ক্যান্ডেলের মতো এসএল নিয়ে নিয়েছে, তারপর কিন্তু একটা বিগ মুভ দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে মার্কেটের মানে যত পেচিদা নিয়ম। আপনি একবার যে একটা জিনিস ফলো করে বারবার এই সেম ডাইরেকশনে বা সেম ক্যাটাগরিতে স্ট্র্যাটেজি ট্রেড নিয়ে প্রফিট করবেন না। মার্কেট এক এক সময় এক একভাবে কাজ করতেছে। যাই হোক, এখানে দেখেন এর পরিবর্তে মার্কেট এখানে আসছে, আসার পরে মার্কেট একটা গ্যাপ আপ দিয়ে নিচে চলে আসছে, এখানে কারো কিছু করার নাই। যারা এখান থেকে হয়তো বা এই ক্যান্ডেল দেখার পরে যারা এসএল নিয়েছে তাদের তো প্রফিট মানে চোখের পলকে চলে আসছে। এরপরে দেখেন কি করছে মার্কেট, এখানে গিয়ে সেম আবার রিজেকশন দেখাচ্ছে, তারপর একটা বাইং আসছে, এদের এসএল গেছে, তারপর আবার এখান থেকে নিচে আসছে, এখান থেকে যারা এসএল করছে তাদের আবার এসএল নিয়ে নিছে, এখান থেকে যারা সেল করছে তাদের এসএল নিয়েছে, নেওয়ার পরে কী করছে, একটা দুইটা বিগ মানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। এটা হচ্ছে মানুষদেরকে ইনভাইট করতেছে, কিন্তু আমরা সবাই জানি রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, সেটা সাপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে মার্কেট বাই চলে গেছে, যারা এখান থেকে এন্ট্রি নিছে এই জায়গা থেকে তাদের হয়তো বা বাইংয়ে তাদের প্রফিট হয়েছে। বন্ধুরা, আমার এই ক্যান্ডেল কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে, তো এই ছোটো মুভটা কিন্তু অনেক মানে বড় একটা স্পেস, কারণ 15 মিনিটের টাইম তো, তাই মানে জায়গাটা কম দেখাচ্ছে। যাই হোক, এরপর মার্কেট এখানে আসছে, কিছুটা সাইড হয়ে গেছে। এবার আসুন আমি কোথা থেকে ট্রেড নিলাম এবং আমার সাথে কী কী ঘটেছে সেটা বলি। মার্কেট যখন এই জায়গায় ছিল, আমি মার্কেট এক সপ্তাহ আগে থেকে ড্র করে রাখি, কোথায় কোথা থেকে আমি ট্রেড পাবো, মার্কেট সেই মোতাবেক আমি ট্রেড করি। আমি অপেক্ষায় ছিলাম যখন এখান থেকে এসএলটা নিয়ে নিবে আমি ট্রেড করব, বা এখান থেকে রিজেকশন নিলে আমি ট্রেড করবো, কিন্তু আমি বাইং করবো না, আমি সেলিংয়ে করব। ঠিক আছে, যদিও মার্কেটটা এখন আপ ট্রেন্ডে আছে, বাট আমি সেল করবো, কারণ মার্কেট আমার সেলিং জোনে চলে আসছে, সেজন্য আমি অপেক্ষা করতেছিলাম। দেখেন আমি কখন ট্রেড নিয়েছি বলি, এই যে দেখেন
এই বাইংটা কিন্তু এই প্রিভিয়াস সকল সেলারদেরকে আউট করে দিছে। আমি অ্যালার্ট হয়ে যাই যে এখন যদি সেলিং রিজেকশন দেয় আমি এন্ট্রি নেব। এই ক্যান্ডেলটার পরে আমি সেলিং এন্ট্রি নেই। আমি অর্ডারটা প্রেস করে দেখাই আমি কোথা থেকে এন্ট্রিটা নিয়েছিলাম আমার সাথে কি ঘটছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখান থেকে এন্ট্রি নেই এবং আমি টিপি অনেক বড় দিই, কারণ আমার টার্গেট ছিল অনেক বড়। আমি এই জায়গায় টিপি দিই যে আমি মানে টিপিটা অনেক বড় নেব। তো যাই হোক, এবং আমি এসএলটা কোথায় দিয়েছি, লাস্ট এসএল এই জায়গায় সুইপ করছে, তা এর উপরে মার্কেট আসার কোনো কথাই না, সেজন্য আমি একটু স্পেসটাকে এই জায়গায় দিচ্ছি। তারপর দেখেন আমার ট্রেড নেওয়ার পরে কী হয়, মার্কেট উপরে চলে যায়। তো দেখতেছেন মার্কেট আমি যে জায়গা থেকে ট্রেড নিয়েছি, মার্কেট কিন্তু আমার এসএলটা নিয়ে তারপর চলে আসছে। যদিও তো আমার দাগটা আপনি দেখতেছেন যে একটু উপরে গেছে, দাগটা আমার নিচে ছিল। তো এই হলো অবস্থা, মার্কেট আমার এসএলটা এখান থেকে নিয়ে চলে আসছে এই জায়গায়। আমি এখান থেকে অর্ডার নিয়ে আমি ডক্টর দেখাইতে চলে গেছিলাম। আমি ডক্টরের কাছে যাওয়ার সময় আমার মোবাইলে নেটওয়ার্ক ছিল না, তাই আমি অর্ডারটা দেখতে পারি নাই। আমি তো নিশ্চিত যে আমার এই ট্রেডটা প্রফিট হবে। তো আমি যখন ডক্টর দেখিয়ে রাতে আসি, বাসায় এসে যখন আমি ল্যাপটপ অন করি দেখি আমার অর্ডারটা লস। কিন্তু লসটা আমার মনে দুঃখ নেই, কারণ ট্রেডিংয়ে লাভ লস মানে হবেই, লস এবং প্রফিট পার্ট অফ দ্য গেম। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে কি, যখন আমার এসএলের জায়গাটা হিট করার পরে মার্কেট আমি যে ডাইরেকশনে ট্রেড দেবো সেই ডাইরেকশনে মুভ দিয়ে দেয়, সেই সময় সবচেয়ে বেশি কষ্ট লাগে। কারণ একটা ট্রেড মানে ভালো একটা ট্রেড মানে খোঁজার জন্য কত দিন ধরে অপেক্ষা করি, তারপর একটা ট্রেড যখন পাই সেটা এসএল নিয়ে আবার সেম ডাইরেকশনে চলে যায়। যদি এটা বাইংয়ে চলে যেত মনে কষ্ট লাগতো না, কিন্তু এটা আমার ডাইরেকশনে আসছে কিন্তু আমাকে লস করিয়ে দিয়ে। এই ট্রেডটার জন্য আমি অপেক্ষা করতে লাগছে 3 দিন 6 ঘন্টা। মানে আমি এই মার্কেটে 3 দিন 6 ঘন্টা পর একটা আমি সেট আপ পেয়েছি এবং সেই সেট আপে আমাকে প্রফিট দিয়েছে। কিন্তু মানে আমার সেট আপ অনুযায়ী মার্কেট কাজ করেছে ঠিকই, কিন্তু আমার এসএল নিয়ে নেওয়ার পর আমি যদি মার্কেটে থাকতাম তাহলে কিন্তু আমি এই জায়গায় আরেকটা মানে এন্ট্রি নিতাম। এই যে এই ক্যান্ডেলটা আমি এটা সরাই, এই সেলিং ক্যান্ডেলটাতে কিন্তু আমি একটা এন্ট্রি নিতাম, কারণ এটাও আমার একটা পয়েন্ট ছিল। আমি মনে মনে মানে ভেবে রাখছিলাম যদি আমার ট্রেডটা মানে প্রফিটের দিকে যায় তখন আমি এখান থেকে আবার রিএন্ট্রি করব। তো যাই হোক, মার্কেটের গতিতে চলবে। তার বলে যে আমি স্ট্র্যাটেজি পরিবর্তন করব বা অন্য কোনো সেটআপে ট্রেড করব, এটা কখনো করা যাবে না, এটা আপনারাও করবেন না। স্ট্র্যাটেজি সেমই রাখবেন, মার্কেটে বোঝার চেষ্টা করুন মার্কেট আসলে কি করে। যখন আপনি একাধিক স্ট্র্যাটেজিতে কাজ করবেন আপনি বুঝবেন না। একাধিক বলতে কি বোঝাইতেছে, আপনি অর্ডার ব্লকে ট্রেড করেন, ট্রেন্ড লাইনে ট্রেড করেন, সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করেন, প্রাইসের উপরে বেস করে ট্রেড করেন, এফবিজি ট্রেড করেন, লিকুইডিটি হান্টিং ট্রেড করেন, মানে মার্কেট স্ট্রাকচারের উপরে বেস করে ট্রেড করেন, পিওর থেকে রিজেকশনাল ট্রেড করেন, ফেক চোখে ট্রেড করেন, ফেক ব্যাকআউট মানে ট্রেড করেন, আইডিএম সুইপ ট্রেড করেন, যা মানে যে কোনো মুভিং অ্যাভারেজে ট্রেড করেন, আপনি যে কোনো মানে সেট আপে ট্রেড করেন, এইগুলো হলো এক একটা সেট আপ। ঠিক আছে, এটা হচ্ছে সেট আপ। আপনার এই সেট আপে যখন মার্কেট আসবে না, স্ট্র্যাটেজিটা আর সেট আপটা কিন্তু অনেকে মনে করে এক বা অধিকাংশে এক, কিন্তু ভিন্নতা কোথায় রাখতে হবে জানেন? ভিন্নতা সেই জায়গায় রাখতে হবে প্রিমিয়াম জোন, ডিসকাউন্ট জোন, ঠিক আছে, এসএল সুইপ বা হান্টিং, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি কিন্তু যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে বেস করে যে ট্রেড করবেন সেটাও পারবেন, কিন্তু হয়তো বা আপনার একাধিক মার্কেট অ্যানালাইসিস করতে হবে, কারণ একটা সেটআপে কিন্তু মার্কেটে মানে বারবার আপনি ট্রেড পাবেন না। একটা মার্কেটে যদি আপনি একটা ভালো সেটআপ তৈরি করতে যান মানে পেতে যান 1 ঘন্টা টাইম ফ্রেমে বা 15 মিনিট টাইম ফ্রেমে, হয়তো বা আপনার মাসে 2টা বা 4টা ট্রেড পাবেন। এখন মাসে 2টা বা 4টা ট্রেড পাওয়া মানে যদি পান আপনার কি পুষাইবে না। আর ম্যাক্সিমাম কারেন্সি পেয়ার কিন্তু সেম ডাইরেকশনে চলে, জিবিপি, ইউএসডি, ইউরোএসডি, এগুলো কিন্তু সেমভাবে মার্কেট চলতে থাকে। তো বিষয়টা হচ্ছে এরকম, ইউরো জেপিওয়াই, ইউরো জিবিপি, এগুলো কিন্তু সেম ডাইরেকশনে চলতে থাকে। তো যে এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। তো আপনি যে অনেক মার্কেট পাবেন বিষয়টা কিন্তু তা না। সেই জন্য 2 থেকে 3টা সেট আপ শিখে রাখুন এবং 2 থেকে 3টা সেট আপের মধ্যে আপনার স্ট্র্যাটেজিটা একটু মানে সিমিলার রাখুন, যে এই স্ট্র্যাটেজি যাই হোক
কিন্তু আমার মানে সরি সেটআপ যাই হোক, কিন্তু আমার স্ট্র্যাটেজি যেটা মানে সেটআপে আসার পর যে মানে কৌশলগুলো দেখে আমি ট্রেড করব, তো সকল সেটআপে আসার পরই ওই কৌশলগুলো এক রাখুন। যেমন এখানে দেখেন মার্কেট বাইংয়ে আছে, তো যেহেতু মার্কেট বাইংয়ে আছে, মার্কেটের মানে এসএল কোথায় পড়তেছে, নিচে পড়তেছে, মার্কেট নিচে আসবে। এই যে ট্রেন্ড লাইনের নিচে কিন্তু এখানে এসএল আছে, এখানে এসএল আছে, এখানে এসএল আছে, মানে সকল বায়ারদের এসএল নিচে জমতেছে এবং সেলারদের এসএল কিন্তু একে একে নিয়ে যাচ্ছে। এই সেলারদের এসএল এখানে চলে গেছে, এই সেলারদের এসএল এখানে চলে গেছে। তার মানে মার্কেট উপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাবে, যাওয়ার পরে মার্কেটের নেক্সট গন্তব্য কি, সেলিংয়ে। তো আপনি অপেক্ষা থাকবেন মার্কেট কখন সেলিংয়ের দিকে চলে আসে। তো এখানে দেখেন আমরা দেখতেছি এখানে মার্কেট আসার পর তার যে রিজেকশন জোনটা এখান থেকে মানে সেলিং নিয়ে একটু বিপরীত করছে, কি করছে, সে ব্রেকআউট করে নিছে। যেহেতু ব্রেকআউট করছে এবং একটা রিজেকশন নিছে, এই যে ব্রেকআউটটা এটা কিন্তু সে প্রিভিয়াসে কোথাও করে নাই, এখানে করেছে। যেহেতু এখানে করেছে এবং লিকুইডিটি নিচে আছে, তো মার্কেট নিচে আসার সম্ভাবনাই বেশি। আপনি যখন ব্রেকআউট করবে তখন আপনি এখান থেকে একটা ছোটো এসএল দিতে পারেন এবং টিপিটা অনেক বড় রাখতে পারেন। সবসময় কি এভাবে চলবে না, ব্রেকআউট করে কিন্তু মার্কেট রিভার্স হয়ে যেতে পারে। এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স হয়ে যেতে পারতো, হয়তো বা রিভার্স হলে যদি আপনি লট সাইজ কমায় দেন আপনার লস কম হবে। ধরুন আপনি $5 এসএল দিলেন, এখানে $15 টিপি দিলেন, $15 থেকে $20 টিপি দিলেন, আপনার লস হলে $5 লস হবে, প্রফিট হলে $20 হবে। তো আপনি যদি 10টা ট্রেড নেন, আপনি যদি 4টো উইন হয় এবং 6টা যদি আপনার লস হয়, ধরুন 6টাতে আপনার কত কত ডলার লস হবে, $30। আর 4টাতে যদি আপনি প্রফিট করেন, যদি $20 করে করেন, $80। তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, এইভাবে ট্রেড করতে হবে। এতে হচ্ছে আপনার মূল স্ট্র্যাটেজি থাকতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হলো সবচেয়ে, আপনি স্ট্র্যাটেজি বলেন যাই বলেন, এগুলো হইলো অনলি 20% এবং রিস্ক ম্যানেজমেন্ট হইলো আপনার 80%। তো সবসময় রিস্ক ম্যানেজমেন্টের উপরে ফোকাস দিবেন। আর আমি যে অনেকে বলেন যে আপনি এখান থেকে ট্রেড দেখেছেন, ভাই আপনি তো বলছেন আপনি এই জায়গা থেকে ট্রেড দেখেছেন, মানে এটা হলো আমার আরেকটা সেট আপ। সেই সেট আপ অনুযায়ী আমি এখান থেকে মানে এটা এই জায়গায় আমার 2টা সেট আপ কাজ করতেছিল, তো আমি 2টা সেট আপের উপরে ট্রেড নিতাম। তো সেই জন্য উপরে টুলে আমার একটা সেট আপ, এর নিচে টুলে আরেকটা সেট আপ। সেট আপ কিন্তু সব সেট আপই কাজ করে ভাই, সব অল স্ট্র্যাটেজি কাজ করে। একটি ব্যক্তি ধরুন 2জন ট্রেডার একসাথে ট্রেড নেওয়া শুরু করছে, মানে মার্কেটে টাকা ডিপোজিট করছে, দুইজনই ধরেন $500 করে ডিপোজিট করছে, দুইজনই সেম স্ট্র্যাটেজি ফলো করতেছে, কিন্তু একজনে দেখবেন লসে মানে লুজার হয়ে গেছে, আরেকজনে প্রফিটেবল হয়ে গেছে। কিন্তু সেট আপ কিন্তু সেমভাবেই মানে সেম সেট আপই তারা কাজ করছে। তো সমস্যা কি, তাদের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে দেখবেন আপনি ভিন্নতা পাবেন। একজন হয়তো স্টপ লস বড় নিছে, টিপিগুলো ছোটো ছোটো নিছে, যারই মানে ক্যাপিটাল শেষ হচ্ছে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কারণে হয়, মানে এসএলগুলো বড় নিয়ে নেয়। কখন এসএল বড় নেবেন না, এসএল যতটুকু পারেন ছোট নেবেন। যদি আপনি এসএল ছোট নিতে পারেন, আপনার 50% সমস্যা অটোমেটিক চলে যাবে। এবং ট্রেন্ডের পক্ষে যদি নেন, আরও আপনার 10% সমস্যা চলে যাবে। এবং লিকুইডিটি সুইপের পরে যদি আপনি ট্রেড এন্ট্রি নেন, আরও সমস্যা চলে যাবে। এবং যেদিকে ট্রেড নেন সেদিকে যদি লিকুইডিটি পেন্ডিং থাকে, তাহলে তার কোনো কথাই নাই। তারপর আপনি রিজেকশন পয়েন্ট দেখে আপনি ট্রেড নেন না, সমস্যা কি। আর বেশি কিছু শেখা লাগে না। আপনি দেখবেন যারা মানে কোটি কোটি টাকা কামাইতেছে না, এরা অতি সাধারণ কনসেপ্টের উপরে ট্রেড করতেছে, একদম মানে ট্রেন লাইন মানে টান দিয়ে তারা ট্রেড করতেছে। মায়াং ভাই দেখছেন মাত্র 9 এবং 15 PM দিয়ে শুধু ট্রেড করে। আসলে এত কিছু জানা লাগে না, একদম সহজ সরল সেট আপেও যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আশা করি প্রফিটেবল ট্রেডার হবেন। আমি যে আহামরি প্রফিটেবল ট্রেডার হয়ে গেছি তাই না, কিন্তু মার্কেট দেখার পরে যা শিখতেছি, যা বুঝতেছি, সেগুলো আপনাদেরকে বললাম। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। হ্যাঁ, মার্কেট এখন কোথায় আছে আপনাদেরকে দেখাই দিই। মার্কেটে দেখেন কি পরিমাণে সেলিং আসছে মার্কেটে। আমি আপনাদেরকে একটু পোস্ট করি, এই মার্কেট যখন এই জায়গায় ছিল না, এইসব জায়গায় ছিল, তখন কিন্তু আমি মার্কেটে মানে অপেক্ষায় ছিলাম যে আরেকটা ট্রেড নেব। কিন্তু মার্কেটের যে একটা সময়ে মানে মার্কেটটা মানে রান করছে, আমি তখন মার্কেটে ছিলাম না। দেখেন মার্কেটে এই যে ট্রেন্ড লাইনটা আছে, এর ট্রেন্ড লাইনে এসে কিন্তু হিউজ পরিমাণে লিকুইডিটি আছে, মানে অভাবনীয় লিকুইডিটি, মানে লিকুইডিটি পুল আছে বলতে পারেন। এই ট্রেন্ড লাইনের উপরেও লিকুইডিটি আছে, তো উভয় দিকে লিকুইডিটি। তো এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ফার্স্ট যে সাইডে লিকুইডিটি হান্টিং হবে, এর বিপরীতেই আপনি ট্রেড নেবেন। দেখেন এখানে কিন্তু মানে বায়ারদের এসএল চলে গেছে, যখন বায়ারদের এসএল চলে গেছে তখনই কিন্তু আপনি
ট্রেডটা এন্ট্রি নিতে পারতেন ট্রেডের মধ্যে। যেহেতু বায়ারদের এসএল নিয়ে ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট নিচে চলে আসছে, আপনি কিন্তু এই ক্যান্ডেলে হাই দিয়ে লাস্ট লিকুইডিটি কোথায় আছে, এই জায়গা পর্যন্ত আছে, এখানে ট্রেড নিতে পারতেন। দেখেন 2 ক্যান্ডেলের মাথায় কিন্তু আপনার টিপি হিট হইতো। যখন এই লিকুইডিটিটা পাবে মার্কেট, এই লিকুইডিটি কিন্তু পেয়ে সুইপ করেছে মার্কেট, দেখছেন লিকুইডিটি নিয়ে কিন্তু মার্কেট উপরে চলে গেছে। ক্যান্ডেল যখন এরকম থাকবে না, নিচে এসে আবার উপরে ক্লোজ করবে, বুঝতে পারবেন যে আসলে ব্রেকআউট করে না, সে লিকুইডিটি সুইপ করেছে। তো দেখছেন একদম নিখুঁত মুভ, এখান থেকে লিকুইডিটি সুইপ করে উপরে চলে গেছে। অনেকেরই হয়তো বা এই অর্ডার এক্সিট হয়ে গেছে, টিপি নিয়ে নিছে। অনেকের হয়তো বা যারা টিপি নেয় নাই তাদের উপর একটা প্যানিক চলে আসে যে না এবার মনে মার্কেট রিভার্স হয়ে যাবে, কিন্তু মার্কেট দেখেন ডাইরেকশনটা ঠিকই রাখছে। কারণ এই ডাইরেকশনে কেন মার্কেটটা তার মুভটা রাখছে, দেন প্রিভিয়াস একটা বিগ সেলিং আছে, এই সেলারগুলো অনেক পেন্ডিং অর্ডার রয়ে গেছে। মানে এখান থেকে যারা সেলিং ইনভেস্ট করছে তারা তো আর কোনো সাধারণ প্লেয়ার না, তাই না? এত উপরের একটা মার্কেট থেকে যদি এরা সেলিং করছে, অবশ্যই তারা কোনো না কিছু জেনে বা বুঝে কোনো ইনফরমেশন নিয়ে তো তারা সেল করছে। তো তারা তো এক জায়গার মধ্যেই সকল অর্ডার পাঞ্চ হয় না, অনেক সময় অর্ডার বুকে গিয়ে তাদের পেন্ডিং অর্ডার নিয়ে চলে আসে, আবার অনেক সময় এত দূর যায় না, তারা নতুন করে লিকুইডিটি মানে জেনারেট করে তারপর নিচে চলে যায়। যে এই জায়গায় সেম কাজটা করছে, এই মুভটাই দেখেন এই জায়গায় আসছে। এই হচ্ছে অবস্থা। মার্কেট প্রতিদিনের মার্কেট ভিন্ন, আজকের মার্কেটের সাথে কালকের মার্কেটের কোনো মিল থাকবে না, আগের সেটআপের সাথে এরপরের সেটআপের কোনো মিল থাকবে না। মার্কেট বিভিন্ন সেটআপে কাজ করতে থাকে। মার্কেট যদি একই সেটআপে কাজ করতো তাহলে সবাই কিন্তু এক সেটআপ শিখে মার্কেটের টেকা প্রফিট করতে পারতো এবং প্রফিটেবল হয়ে যেত। মার্কেট প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন সেটআপে কাজ করে, কিন্তু তার টার্গেট এবং তার নেচার, তার চরিত্র কিন্তু একই থাকে। তো মার্কেটের চরিত্র, ক্যান্ডেলের পিছনে সাইকোলজি বোঝার চেষ্টা করুন, আর অন্য কোনো সেটআপ শিখার থেকে কম মনোযোগ দিয়ে ক্যান্ডেলের সাইকোলজি বুঝুন, যে কে প্যানিকে আছে, কে বয়ে আছে, কে গ্রিডে আছে, তাদেরকে আগে আইডেন্টিফাই করুন এবং এই ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে এখান থেকে যারা বায়ার আছে, এখানে যারা সেলার আছে, তাদের মাইন্ড চিন্তা করুন, যে আপনি তাদের জায়গায় নিজেকে রেখে চিন্তা করুন আপনি হলে তখন কী করতেন। দেখবেন ধীরে ধীরে ট্রেডিং ইমপ্রুভ হয়ে যাবে। আমিও মানে সেম থিঙ্কিংটা নিয়েই কাজ করতেছি। আমি চাই আপনারও একইভাবে ভাবুন যে আসলে পেনিকনেস কীভাবে কাজ করে মার্কেটে, এবং পেনিকনেসের উপরে আপনি কীভাবে ট্র্যাপ ট্রেডিংয়ের ভিতর দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে নিয়ে আসতে পারেন। আপনি কিন্তু বড় বড় মুভদের মানে প্রফিট করার দরকার নেই, আপনি তাদের পেনিকনেসটা, এই যে এখান থেকে যে বাইংয়ে চলে গেছে না মার্কেটটা, সকল সেলার চলে গেছে এবং এই সকল বায়াররা মানে উৎসাহ পাইছে যে না এখন তো মার্কেট আরও উপরে যাবে, আরও উইন হবে, তাদের মানে প্রফিটগুলো মানে অর্ডারগুলো মানে উইনের দিকে যাবে, হয়তো এই জায়গায় যেতে পারে। তারা কী করছে, আরও বাইং করা শুরু করছে, কিন্তু সাথে সাথে মার্কেট কী করছে, নিচে চলে আসছে। এই হচ্ছে অবস্থা। তো এইগুলো আগে বোঝার চেষ্টা করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন।